আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিসের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগে আমরা একটি ক্লাসে এনইউর কয়েকটি ম্যাথ সমাধান করে দেখিয়েছি। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ম্যাথ সমাধান করব, যে ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবি অনার্স থার্ড ইয়ারে 2016 সালে এবং 2018 সালে আসছিল। এই ম্যাথটি আজকে আমরা সমাধান করব। তো চলো আমরা এই ম্যাথটি দেখে আসি। তো এখন আমরা এই একটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে, দেখো, এ পার্শিয়াল ট্রায়াল ব্যালেন্স অফ ফুয়াং ফুড লিমিটেড ইজ গিভেন বিলো। ফুয়াং ফুড লিমিটেডের একটা পার্শিয়াল ব্যালেন্স শিট দেওয়া আছে, অর্থাৎ একটা ব্যালেন্স শিটের কিছু অংশ দেওয়া আছে। তো ব্যালেন্স শিটে বলা আছে কি, দেখো, সাপ্লাইস অন হ্যান্ড, এক্রুড স্যালারিজ, ইন্টারেস্ট রিসিভেবল অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, আনআন রেন্ট, তারপর আছে এক্রুড ইন্টারেস্ট পেয়েবল। এই আইটেমগুলো দেওয়া আছে। এখানে মনে হয় আনআন রেন্টের অ্যামাউন্ট আসেনি কোশ্চেনে। যাই হোক, এটা আমাদের কোনো সমাধানেও কাজে লাগবে না। তো আমরা এবার এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তো অ্যাডজাস্টমেন্টগুলো আমরা সমন্বয় করার সময় পড়ব। কিন্তু বলছে কি আমাদের, give the adjustment entries necessary at December 31st 2012। মনে রাখবা, আমাদের ইরর অ্যানালাইসিসের মেথে তারিখটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো এই তারিখটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জাবেদাগুলো চেঞ্জ হয়। তো এখানে আমাদের এই এন্ট্রিগুলো কত বলছে, ডিসেম্বর 31 তারিখ 2012 সালে। এজুমিং দ্যাট দ্য বুক ভ্যালু হ্যাভ নট বিন ক্লোজড, ধরে নাও যে বইটা ক্লোজ হয়নি, অর্থাৎ আমরা ব্যবসার হিসাবটা ক্লোজ করিনি, এই অবস্থায় জাবেদা দিতে বলছে। আবার 2 নম্বরে বলছে, গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ নেসেসারি December 31st 2012 অ্যাজিউমিং দ্যাট দ্য বুক হ্যাভ বিন ক্লোজড। আবার এই জাবেদাগুলো আবার করতে বলছে যদি আমরা বইটা ক্লোজ করে থাকি, অর্থাৎ হিসাব বন্ধ করার পরে আমাদের জাবেদাগুলো যদি দিতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে। তার মানে সোজা কথা, একটা প্রশ্ন মনে রাখো, আমরা তো ফার্স্ট ইয়ারে অ্যাডজাস্টিং জার্নাল করেছিলাম। তো এটা মূলত একটা অ্যাডজাস্টিং জার্নালের ম্যাথ। তো এখানে শুধুমাত্র দুইটা অপশন চেয়েছে। একটা হচ্ছে ধরে নাও তুমি বই ক্লোজ করনি, এমন সময় এই অ্যাডজাস্টিংগুলো করবা। আবার বলছে ধরে নাও তুমি বই ক্লোজ করে ফেলছো, তারপর যদি অ্যাডজাস্টিং দিতে বলে তাহলে কি অ্যাডজাস্টিং দিবা। তার মানে এখানে শুধুমাত্র দুইটা জিনিসের মধ্যে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে আমাদের। একটা হচ্ছে বই বন্ধ করার আগে অ্যাডজাস্টিং করলে কি ইফেক্ট, পরে অ্যাডজাস্টিং করলে কি ইফেক্ট, এই জিনিসটাই মূলত এখানে শিখবো। এই আগে এবং পরের ক্ষেত্রে আমি তোমাদের একটা গোপন সূত্র দিয়ে দিই, যে কিভাবে আমরা আগে এবং পরের ম্যাথগুলো খুব সহজে করতে পারি। একটা জিনিস মনে রাখবা, যে বই ক্লোজ করার পরে আমাদের কিন্তু কোনো নামিক হিসাব থাকে না। নামিক হিসাব মানে কোনো আয় ব্যয় হিসাব থাকে না, কারণ ক্লোজিং এন্ট্রির পরে কিন্তু আয় ব্যয় হিসাবগুলো বন্ধ হয়ে যায়। তাহলে থাকে কি, সম্পদ এবং দায়ের হিসাব। তো ওগুলো তো থাকে, ওগুলো তো ক্লোজ হয় নাই, তো ওগুলো তো কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে। অর্থাৎ যদি আমরা হিসাব বন্ধ করে দিই, তাহলে তো আমাদের কোনো আয় ব্যয় থাকে না। তখন মনে রাখবে, হিসাব বন্ধ করলে সকল আয় ব্যয়ের জন্য রিটার্ন আর্নিংস লিখতে হয়। তাইলে তোমরা খুব সহজে ম্যাথগুলো করতে পারবা। যদি তুমি নর্মালি জার্নাল এন্ট্রিতে যে জার্নালটা আসবে, যদি হিসাব বন্ধ করার পর ওই জার্নালটা করো, শুধু আয় এবং ব্যয়ের নামটা এখান থেকে বাদ দিয়ে ওই জায়গায় শুধু রিটার্ন আর্নিংস লিখে দিবা। যেমন ধরো স্যালারি বকে আছে, তো স্যালারি বকে থাকলে আমরা কি লিখি, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তো যদি হিসাব বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি জাবেদা করবো, স্যালারি এক্সপেন্সটাকে সরাই দাও, এখান থেকে আসবে কি, রিটার্ন আর্নিংস। তখন জাবেদা হবে রিটার্ন আর্নিংস ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তার মানে কোনো এক্সপেন্স বা রেভিনিউ আর লেখা যাবে না, তার বদলে আমরা রিটার্ন আর্নিংস লিখবো। পার্থক্য এটুকুই। তো চলো আমরা এবার নর্মালি অ্যাডজাস্টিংটা করে দিই। খুবই সহজ একটা ম্যাথ, বারবার আসে পরীক্ষায়, মনোযোগ দিলেই পারবা তোমরা। এখানে এডিশনাল অ্যাডজাস্টমেন্টে প্রথমে বলছে এ নাম্বারটা আমরা করব, এ নাম্বার সমানটা। এখানে বলছে এ ফিজিক্যাল কাউন্ট অফ সাপ্লাইস অন হ্যান্ড 31 ডিসেম্বর, টোটাল 1000 টাকা। ডিসেম্বর 31 2012 তারিখে আমাদের সাপ্লাইস হিসাব করে দেখছে হাতে কলমে যে 1000 টাকার সাপ্লাইস আছে, কিন্তু আমার রেওয়া মিল দেখাচ্ছে কত, আমাদের কাছে 2700 টাকার সাপ্লাইস আছে। তার মানে রেওয়া মিল বলতেছে বইয়ে লেখা আছে 2700 টাকার সাপ্লাইস, কিন্তু আমি হাতে কলমে গুনে দেখলাম 1000 টাকার সাপ্লাইস অবশিষ্ট আছে। তার মানে কি হয়েছে, 1700 টাকার সাপ্লাইস খরচ হয়ে গেছে। আর সাপ্লাইস খরচ হয়ে গেলে আমরা কি জাবেদা দিব, সাপ্লাইস খরচ হয়ে গেলে জাবেদা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। কত টাকা, 1700 টাকা। যেটুকু খরচ হয়েছে খরচের জাবেদা, এগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এ যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে, তাহলে আমার একটা অ্যাডজাস্টিং এর ক্লাস আছে, ওটা দেখলে মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি ওই অ্যাডজাস্টিং ক্লাসগুলো লাগে আমাকে বললে আমি তোমাদেরকে অ্যাড করে দিব, ওই
ওই ক্লাসগুলোর লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে সাপ্লাইজ এক্সপ্রেস টু সাপ্লাইজ, তো যেহেতু এখানে আমাদের বইটা ক্লোজ করেনি এখনো, ভালো করে বুঝবা, আমাদের যে কোয়েশ্চেন ছিল বইটা এখনো কি হ্যাভ নট বিন ক্লোজ। হ্যাভ নট বিন ক্লোজ মানে আমরা নর্মাল অ্যাডজাস্টিং দিব, এটা নিয়ে তো টেনশনের কোনো কারণ নাই। হ্যাভ নট বিন ক্লোজ মানে আমরা নর্মালি কি দিব, অ্যাডজাস্টিং দিব। তো এখানে আমরা নর্মাল অ্যাডজাস্টিং দিয়ে দিচ্ছি সাপ্লাইজ এক্সপ্রেস টু সাপ্লাইজ। নাম্বার 2, আনএক্সপায়ার প্রপোর্শন অফ ইন্স্যুরেন্স পোর্শন অফ ইন্স্যুরেন্স পলিসিস টোটাল 60,000 টাকা ইন ডিসেম্বর 31, 2012। বলছে ডিসেম্বর 31, 2012 তারিখে আমাদের ইন্স্যুরেন্স এখনো এক্সপায়ার হয়নি 60,000 টাকা, মানে এখনো প্রিপেড আছে 60,000 টাকা। এখন তুমি রেওয়া মিলে যাও, রেওয়া মিলে প্রিপেড বইয়ে কত দেখাচ্ছে, দেখাচ্ছে 90,000 টাকা। রেওয়া মিলে প্রিপেড দেখাচ্ছে কত, 90,000। তো তোমার সমন্বয় বলতেছে এখনো 60,000 টাকা কি হয়নি, আনএক্সপায়ার রয়ে গেছে, মানে শেষ হয়নি। তার মানে তোমার খরচ হয়ে গেছে কত, প্রিপেড ইন্স্যুরেন্স থেকে খরচ হয়ে গেছে কত, খরচ হয়ে গেছে 30,000 টাকা। এটার জন্য জবাবটা দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপ্রেস টু প্রিপেড ইন্স্যুরেন্স। উদাহরণটা এরকম, ধরো তুমি একটা বাড়িওয়ালাকে ভাড়া দিছো, অগ্রিম ভাড়া দিয়ে উঠছো, তো তুমি টোটাল 60,000 টাকার অগ্রিম ভাড়া দিছো, তো বাড়িওয়ালার কাছে তুমি এটা পাও প্রিপেড রেন্ট হিসাবে 60,000 টাকা। এখন বাড়িওয়ালা 1 বছর পরে বা 6 মাস পরে এসে বললো যে আপনার অগ্রিম কিন্তু আর 30,000 টাকা আছে বা আর 40,000 টাকা আছে। তারপরে তুমি তো 60,000 টাকা অগ্রিম দিয়ে উঠছিলা, এখন তোমাকে যদি 40,000 টাকা থাকে বলে, তার মানে বোঝা গেছে কি ওই 20,000 টাকা সে ভাড়া বাবদ কেটে রেখে দিছে অগ্রিম থেকে। তো এখানেও খরচের জাবেদাটা এখানে দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপ্রেস টু প্রিপেড ইন্স্যুরেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা চলে যাব সি নাম্বারে। সি নাম্বার কি বলছে দেখো, দ্য টাকা 30,000 ওয়াজ রিসিভড ইন জানুয়ারি 2012। 2012 সালের জানুয়ারি মাসে আমরা 30,000 টাকা রিসিভ করেছিলাম। ফর দ্য রেন্ট অফ দ্য বিল্ডিং ফর বোথ 2012 and 13, অর্থাৎ এটা আমরা কি জন্য রিসিভ করেছিলাম, যে আমাদের একটা বিল্ডিং ভাড়া দিয়েছি, তার জন্য আমরা ভাড়া নিয়েছি 12 সাল এবং 13 সাল, অর্থাৎ 2 বছরের জন্য আমরা ভাড়া নিয়েছি 30,000 টাকা। দ্য এন্টায়ার অ্যামাউন্ট ওয়াজ ক্রেডিটেড ইন রেন্টাল ইনকাম, এটাকে আমরা ইনকাম নামে দেখিয়েছি। এই ইনকামটা নিয়ে আমরা কি দেখেছি, রেন্ট ইনকাম নামে এন্ট্রি করেছি। তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে আমরা 30,000 টাকা ভাড়া 2 বছরের ভাড়া পকেটে নিয়ে আমরা এটাকে আয় হিসাবে দেখিয়েছি। তো এখন 2 বছর তো শেষ হয় নাই, 12 সাল এবং 13 সাল ভাড়াটিয়া থাকবে, তারপরে 30,000 টাকা শেষ হবে। এখন ভাড়াটিয়া তো মাত্র 12 সালের 31 ডিসেম্বর 1 বছর থাকছে, তাহলে বাকি 1 বছর এখনো কি রয়ে গেছে, অগ্রিম রয়ে গেছে। যখন আমরা এই টাকাটা নিয়েছিলাম তখন আমরা ইনিশিয়ালি রেন্ট ইনকামকে ক্রেডিট করে দিয়েছিলাম, তাহলে এটা তো ভুল হয়েছে তাই না, আমাদের আনআর্নটাকে ক্রেডিট করা দরকার ছিল, কিন্তু আমরা করেছি কি রেন্ট ইনকামকে ক্রেডিট করে দিয়েছি। তো এখন যদি 1 বছরেরটা ভাড়া শেষ হয়ে যায়, আয় দেখাইছি আমরা 30,000 টাকা 2 বছরের জন্য, তো আমাদের তো আসলে আয় হয়েছে অর্ধেক 1 বছরেরটা, কারণ 1 বছর শেষ হয়েছে। এই জন্য এই 15,000 টাকাকে আমরা আনআর্ন বাড়াই দিব। তখন আমাদের জার্নালটা হবে রেন্ট রেভিনিউ ডেবিট আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট, রেন্ট রেভিনিউ ডেবিট আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট, অর্ধেক টাকা মানে 15,000 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার a further review of depreciation calculation of prior years revealed the depreciation is 7,200. একটা ফার্দার রিভিউ করে দেখেছি আমরা ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, আমরা ডি নাম্বার পড়ব। ডি নাম্বার বলছে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার ওয়াজ erroneously recorded as 5,000 rather than corrected figure 50,000, অর্থাৎ আমরা ডেপ্রিসিয়েশন ধরেছি মাত্র 5,000 টাকা, যেখানে 50,000 টাকা ধরার কথা, তার মানে আমরা 45,000 টাকা কম দেখি। কত টাকা কম দিয়েছি, 45,000 টাকা কম দেখিয়েছি। তো এখন আমরা 45,000 টাকা দেখাই দিলেই তো সমস্যার সমাধান। আমরা জাবেদা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 45,000 টাকা। ই নাম্বারে বলছে এ ফার্দার রিভিউ অফ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন প্রিয়র ইয়ার্স, আগের আমরা একটা রিভিউ করে দেখলাম বিগত বছরে রিভেল দ্য ডেপ্রিসিয়েশন 7,200 ওয়াজ নট রেকর্ডেড, 7,200 টাকা ডেপ্রিসিয়েশন রেকর্ডই করা হয়নি। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ওভারসাইট শুড বি দ্য কারেক্টেড ইন দ্য প্রিয়র অ্যাডজাস্টমেন্ট। আমাদের এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে আমাদের এই লেনদেনটাকে সংশোধন করতে হবে। এখন দেখো এই যে ভুলটা আমরা করেছি, এটা তো এই বছর না, বিগত বছর, প্রিয়র ইয়ার্স মানে আগের বছরগুলোতে, পূর্বের বছরে। এখন এই ভুলটা আমরা কিভাবে জাবেদা দিব, যেমন এখানে আমরা 5,000 জায়গায় 50,000 জায়গায় 5,000 লিখেছি চলতি বছর, তাহলে আমরা এখানে 45,000 বসাই দিলাম, অঙ্ক হয়ে গেল। কম যদি দেখাই, আমরা যদি এখানে বেশি দেখাই ফেলতাম, তাহলে এখানে আমরা জাবেদা উল্টা দিতাম অ্যাকুমুলেটেড টু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। কিন্তু এখন তো এই যে 7,200 টাকা আমরা রেকর্ডই করি না, এটা তো বিগত বছরের, এটা তো চলতি বছরের না।
তো মনে রাখবা বিগত বছরের কোনো আইটেম যেহেতু এই বছর আসছে, তার মানে বিগত বছর তো ক্লোজ হয়ে গেছে। তো বিগত বছর যে হিসাবটা ক্লোজ হয়ে গেছে ওই হিসাবে আর কোনো আয় ব্যয়টা লেখা যাবে না। তাহলে আমরা এখানে কি লিখবো না, আমরা এখানে আর ডেপ্রিসিয়েশন লেখার জন্য যে জাবেদা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা না লিখে এখন আমরা লিখবো রিটেন আর্নিংস ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই যে রিটেন আর্নিংস ডেবিট, তার মানে আগের বছরের কোনো আয় ব্যয় এন্ট্রি করা যাবে না, এই জন্য আগের বছরের আয়কে আমরা ব্যয়কে আমরা রিটেন আর্নিংস ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করে দিলাম। তো আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এটা কেন প্রিভিয়াস ইয়ার বলে বা আগের বছরের বলে, চলতি বছর হলে ডেপ্রিসিয়েশনটা একুমুলেটেড দিতাম, হয়ে যেত। তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা দেখব পরের বছর যে একই লেনদেনগুলো আবার অ্যাডজাস্টিং করব। তো এখানে বুকস হ্যাভ বিন ক্লোজ, বই ক্লোজ করার পরে আমরা যে জাবেদাটা দিব জাস্ট একেবারে সিম্পল, বই ক্লোজ করার পরে জাবেদাটা কি দিবা একটু দেখে নাও। আমরা যেটা নট ক্লোজের জাবেদা আমরা তখন বুঝেছি, এই 5টা জাবেদা তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে দেখো আমরা যত আয় ব্যয় পাবো এগুলোকে চেঞ্জ করব। যেমন এখানে সাপ্লাইজ এক্সপেন্স কি আছে, সাপ্লাইজ এক্সপেন্স, এই সাপ্লাইজ এক্সপেন্স লেখা যাবে না, এই জায়গায় লিখবা কি রিটেন আর্নিংস। এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, এই ইন্স্যুরেন্স এক্সপেন্স না লিখে এখানে কি লিখবা রিটেন আর্নিংস। রেন্ট রেভিনিউ আয় লেখা যাবে না, আয়ের বদলে লিখতে হবে রিটেন আর্নিংস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে খরচের লেখা যাবে না, এখানে লিখতে হবে রিটেন আর্নিংস। আর ই নাম্বারে গিয়ে দেখো এটা তো আগের বছরেরই ছিল, তাই না? তাহলে এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না, ই নাম্বারটা যা আছে তাই, কারণ এখানে তো কোনো আয় ব্যয় নাই। তার মানে এখানে এই যে 4টা আইটেম, এই 4টা আইটেম আয় এবং ব্যয়ের আইটেমগুলোকে আমরা রিটেন আর্নিংস লিখে দিলে আমাদের বই ক্লোজ করার পর অ্যাডজাস্টিংটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা তাই করেছি। এই যে রিটেন আর্নিংস, সাপ্লাইজ, রিটেন আর্নিংস টু প্রিপেড ইন্স্যুরেন্স, রিটেন আর্নিংস টু আনআর্নড রেন্ট, রিটেন আর্নিংস টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রিটেন আর্নিংস টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো আশা করি তোমরা বই ক্লোজ করার পরে যদি করো তাহলে কোনো আয় ব্যয় লিখবো না, যেখানে আয় ব্যয় আসবে ওটার নাম শুধু রিটেন আর্নিংস ইউজ করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আর যদি বই ক্লোজ না করো তাহলে নর্মাল অ্যাডজাস্টিং দিয়ে দিবা। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।